নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলাতে। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 ভৌত বিজ্ঞান পেজ নাম্বার 143 থেকে যেটা শুরু হয়েছে সেটার সমাধান করব। এর আগে আমরা ভৌত বিজ্ঞানের সলিউশন করেছি, এছাড়া অন্যান্য সাবজেক্টের সলিউশন করেছি। ভৌত বিজ্ঞান থেকে মূলত 71 এবং 95 পাতার আর 118 পাতার সলিউশন করা হয়েছে। এই তিনটে সেটের আজকে 143 নম্বর পৃষ্ঠাটার সমাধান হবে। আর এই 71, 95 এবং 118 এই পৃষ্ঠাগুলোর সমাধান না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পর। আর লাইফ সায়েন্স, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, বেঙ্গলি, ভূগোল এইসব সাবজেক্ট থেকেও আমরা সলিউশন দিয়েছি, সেগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে ভৌত বিজ্ঞান 143 পাতার সেট। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি শুধু সঠিক উত্তরগুলো বলবো। এই হচ্ছে 143 পাতায় ভৌত বিজ্ঞান পেজ। আমি শুধু সঠিক উত্তরগুলো বলছি এমসিকিউ এর ক্ষেত্রে। প্রথমে শুরু করা যাক। প্রথমে আছে বায়োফুয়েলের মূল উপাদান হচ্ছে ইথানল, কার্বন ডাইঅক্সাইড নয় কিন্তু। কারণ ইথানল, বায়ো ইথানল তোমরা জানো একটা বায়োফুয়েলের নাম। যদি উদাহরণ দিতে বলে বায়োফুয়েলের উদাহরণ বায়ো ইথানল দিলে হবে। এরপর একটি অক্সিজেন অণুর ভর কত? একটি অক্সিজেন অণুর ভর হবে এইটা, এরা 5.31 × 10⁻23 গ্রাম। এরপর এসটিবিতে 2 মোল এনো গ্যাসের সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন কত হবে? ঠিক আছে, NO2 এর গ্যাসের আয়তন কত হবে? তো এটার জন্য আমরা খাতায় অঙ্কটা করে দেখিয়ে দিই। এই সলভটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে কি বলা হয়েছে যে এসটিবিতে 2 মোল এনো গ্যাসের সঙ্গে NO2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন হবে। তো 2 মোল এনো গ্যাস রয়েছে, তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে NO2। তাহলে এইটা ব্যালেন্স করলে তাহলে এইদিকে একটা 2 দিতে হয়। ঠিক আছে, তাহলে 2 মোল এনোর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল NO2 উৎপন্ন হয়েছে। তাহলে 2 মোল NO2 এর আয়তন কত সেটা বের করলেই এটা বেরিয়ে যাবে, গ্যাসের আয়তনটা। তাহলে 1 মোল NO2 এর আয়তন আমরা জানি 22.4 লিটার। তাহলে 2 মোলের ক্ষেত্রে 2 × 22.4 লিটার, তার মানে এটা সমান 44.8 লিটার। তাহলে সঠিক উত্তর 44.8 লিটার, ডিদাক। এরপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক গামা হলে শূন্যস্থানে আলোর বেগ। সঠিক উত্তর হবে সিদাক, সি সমান গামা × ল্যামডা। লাল আলোর চেয়ে কম কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তাহলে যার কম্পাঙ্ক বেশি হয় তার কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক কম হয়। তাহলে এখানে লাল আলো বলা হয়েছে, লাল আলোর থেকে কম যেটা হবে সেটা হচ্ছে অবলোহিত রশ্মি, ডি অবলোহিত রশ্মি। এরপর নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ। এরপর নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? সঠিক উত্তর ওহম, দ্বিধাক। ওহম হচ্ছে রোধের এসআই একক। তাপবিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানিটি ব্যবহৃত হয় না সেটি হচ্ছে, হয় না বলেছে, হয় বললে কিন্তু কয়লা অনেকে দিয়ে দেবে, কিন্তু সঠিক উত্তর হবে ইউরেনিয়াম ব্যবহৃত হয় না। জুলের সূত্রের গাণিতিক রূপ এদাক H সমান I²RT/J। নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্নিগত মৌল নয়? নিচের সন্নিগত মৌলগুলোর মধ্যে ক্যালসিয়ামটা কিন্তু সন্নিগত মৌল নয়। 13 নম্বর শ্রেণীতে অবস্থিত একটি মৌল M এর ক্লোরাইডের সংকেত কি? 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে 13 নম্বর শ্রেণীতে অবস্থিত হতে গেলে তার ইলেকট্রন কটা থাকতে হবে? ইলেকট্রন, ধরো আমরা একটা মৌল ধরেই করি, 13 নম্বর শ্রেণীতে অবস্থিত একটা মৌল হচ্ছে 2, 8, 3। এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস হবে, যে মৌলটাই হোক।
তাহলে এর যোজ্যতা কত হবে 3। তাহলে এম এর সঙ্গে গঠিত এম এর সঙ্গে এম, এটা হচ্ছে এম, এই 13 নম্বরে অবস্থিত, সেটাকে এম বলে দিয়েছে। তাহলে এর ক্লোরাইড, তার মানে ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে এম এর যোজ্যতা আমরা কত পেলাম 3। তাহলে এম যখন ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করবে তখন এটা হবে এর সংকেত MCl3। তাহলে এখান থেকে সি দাগ MCl3। এরপর কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তো এখান থেকে NH3 হবে সঠিক উত্তর। NH3 কেন হবে? নাইট্রোজেনের কটা ইলেকট্রন? 7টা, তাহলে ইলেকট্রন বিন্যাস 2,5, আর হাইড্রোজেনের 1টা। তাহলে বলেছে NH3 3টে H থাকবে, 3টে H হলো। এর কটা সেটা শেষ কক্ষে 5টা, তাহলে 5টা বসিয়ে দিতে হবে। 1 2 3 4 5, আর এর প্রত্যেকটা একটা করে হাইড্রোজেনের। তাহলে এটার সঙ্গে দ্বৈত পূর্তি হলো, এই হাইড্রোজেনের দ্বৈত পূর্তি হলো, এই হাইড্রোজেনের দ্বৈত পূর্তি হলো, আর নাইট্রোজেনের অষ্টক পূর্তি হলো। তাহলে এখানে কোনটা কোনটা কাজে লাগছে না? এই দুটো। তাহলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় আছে এর হলো। বাকিগুলোর ক্ষেত্রে করলে দেখা যাবে কোনো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় নেই। তাহলে সঠিক উত্তর NH3। এরপর X যার পারমাণবিক ক্রমাঙ্ক 12 আর Y পারমাণবিক ক্রমাঙ্ক 17। তাহলে মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হলো 12 এবং 17। X এর বলে দিয়েছে 12 আর Y এর 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 2 এবং এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 7। তাহলে X এর যোজ্যতা হবে 2 এবং Y এর যোজ্যতা হবে, যদি 4 এর থেকে বেশি থাকে তখন 8 থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটা 8 মাইনাস কত, এই 7 বিয়োগ করলে হবে 1। তাহলে Y এর যোজ্যতা 1, X এর যোজ্যতা 2। তাহলে মৌলটি হবে XY2। তাহলে X এর যোজ্যতা Y এ আসে এবং Y এর যোজ্যতা X এ যায়। X1 মানে X। তাহলে সঠিক উত্তর XY2। মৌলটির সংকেত হবে, যৌগটির সংকেত হবে XY2। বি, অপশন বি XY2। কপার বা প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে, ক্যাথোডে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কপার Cu। এরপর নিচের কোন ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না? মুক্ত অবস্থায় থাকে না বলা হয়েছে, এটা হবে H+, কারণ H+ জলের একটা ক্যাটায়ন, তাহলে সেটা মুক্ত অবস্থায় থাকতে পারবে না। এরপর এসিকিউ, ভূপৃষ্ঠের জীবজগৎ বায়ুমণ্ডলের কোন স্তরের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে? এর যে সঠিক উত্তর সেটা হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের এই ভূপৃষ্ঠের জীবজগৎ বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকে, তাহলে সঠিক উত্তর ট্রোপোস্ফিয়ার। এরপর অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, সেটাও হবে ট্রোপোস্ফিয়ার, সেটাও হবে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার। এরপর স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি গ্যাসীয় উপাদানের নাম লেখো। স্ট্র্যাটোস্ফিয়ারের দুটো গ্যাসীয় উপাদান হলো অক্সিজেন এবং ওজোন গ্যাস। হাইড্রোজেনও থাকে, অক্সিজেনও থাকে, তাহলে অক্সিজেন কম পরিমাণে থাকে এবং ওজোন গ্যাস থাকে, তাহলে অক্সিজেন এবং ওজোন গ্যাস। এরপর বাস্তবে প্রতিটি গ্যাস অণু পরস্পরকে বিকর্ষণ করে, এটা কি হবে? এটা সত্য না মিথ্যা সেটা নির্মাণ করতে বলেছে, এটা হবে মিথ্যা। বিকর্ষণ করে না, আকর্ষণ করতে পারে কিন্তু সেটা অন্য কারণে। আদর্শ গ্যাস সমীকরণে বলেছে আকর্ষণ বা বিকর্ষণ করে না, কিন্তু বাস্তবে দেখা যায় আকর্ষণ করলেও বিকর্ষণ করে না। এরপর কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়ে যায়? কোন উষ্ণতায়? -273 ডিগ্রি সি। এই উষ্ণতায় গ্যাসের যে গতিবেগ, গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়ে যায়। এরপর পিভি সমান W/m/RT সমীকরণে এম এর একক কি? এম হচ্ছে মোলার ভর, মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। এটাকে কেউ এইভাবে লিখতে পারে, গ্রাম মোল ইনভার্স, এটা মানেই এটা, ঠিক আছে, গ্রাম পার মোল। এরপর চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সৎ নাকি অসৎ? এটা সৎ। সৎ কোনটা? যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি যে প্রতিবিম্বকে, সেটা সৎ বলা চলে। আর অসৎ যেটা আমরা স্পর্শ করতে পারি না কিন্তু চোখে দেখতে পাই। তাহলে চোখে দেখা যেসব বস্তু সেসবগুলোকে আমরা স্পর্শ করতে পারি, তাই সেটা সৎ। এরপর সত্য না মিথ্যা লেখো। একটি উত্তল লেন্সের 2f অপেক্ষা দূরে বস্তু থাকলে প্রতিবিম্ব দূরত্ব 2f অপেক্ষা কম হয়।
এটা সত্য। এরপর 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 20 হবে। তাহলে রৈখিক বিবর্ধনের সূত্র হচ্ছে বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব যদি ইউ হয় এবং প্রতিবিম্ব দূরত্ব যদি ভি হয়, তাহলে ইউ বাই ভি কত হবে 1। তাহলে এটা কোন ক্ষেত্রে সম্ভব? যখন বস্তু 2f দূরত্বে থাকে তখন প্রতিবিম্ব 2f দূরত্বে পাওয়া যায়। তাহলে এটা যদি 2f, এটা যদি 2f, এটা তাহলে 1 হয়ে যাবে। তাহলে এটা আমাদের বলেছে তাহলে 2f দূরত্বে কখন থাকবে, আর 2f দূরত্বে থাকতে হবে বস্তুটাকে। তাহলে f মানে আমরা জানি, f মানে এখানে বলে দেওয়া আছে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য। তাহলে 2 × 10, তার মানে 20 সেমি দূরে বস্তুটাকে থাকতে হবে। ওই যে 2f দূরে থাকলে 2f দূরে প্রতিবিম্ব গঠিত হয়, ওটা লেন্সে প্রতিবিম্ব গঠনের একটা শর্তের মধ্যে রয়েছে। তাহলে এটা হবে সঠিক উত্তর 20 সেমি। কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? এটা হবে অবতল লেন্স দ্বারা। অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। এরপর -1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 1 কুলমে যেটা, -1 কুলমেও সেটা। ইলেকট্রনের সংখ্যা, -1 কুলমে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 × 10⁻18T। এরপর বলা হয়েছে কুলম্বের সূত্রকে সর্বজনীন বলা যায় কি? কুলম্বের সূত্রকে সর্বজনীন বলা যায় না, কারণ এটি কেবলমাত্র বিন্দু তড়িতাধান এবং কম দূরত্বেই কার্যকর, বেশি দূরত্বের ক্ষেত্রে এবং বড় কোনো বস্তুর ক্ষেত্রে কার্যকর নয়। তাই কুলম্বের সূত্র সর্বজনীন সূত্র নয়। এবার কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়? কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। এরপর একটি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা হলে ভর কমে না বাড়ে? ভর কমে, কারণ ধনাত্মক আধানে আহিত করা মানে সেই বস্তুটার থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। ইলেকট্রন বেরিয়ে গেলে ইলেকট্রনের ভরটা কমে যাচ্ছে, তাই বস্তুর ভরটা কমে। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। প্রথমটা রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী মৌল, এর সঙ্গে মিলছে। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে হ্রাস পায়, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এরপর সিরিয়াম একটা বিরল মৃত্তিকা মৌল এবং পর্যায়গত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা। এরপর 2-12 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। এটা হবে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলা যেতে পারে। N2 অণুর মধ্যে কটি ইলেকট্রন জোড় আছে? N2 অণুর মধ্যে 3টি ইলেকট্রন জোড় আছে। ত্রিবন্ধন জোড়, কিন্তু ইলেকট্রন জোড় রয়েছে 3টে, এইরকম N ট্রিপল বন্ড 3টে N, তাহলে বন্ড কটা? 3টে। এরপর জল ও ইথানলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী? উদ্বায়ী হলো ইথানল। সমযোজী যৌগ সাধারণত কোন প্রকার দ্রাবকে দ্রাব্য? এটা জৈব দ্রাবকে দ্রাব্য। গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? ক্লোরিন। এই যে ক্লোরিন আছে, এটা উৎপন্ন হয়। এরপর তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ শক্তি। এরপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি প্রবাহ বা সমপ্রবাহ। ডিসি প্রবাহ। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা হবে CH3COOH। এই যে মৌলটা আছে CH3COOH, এটা জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপর Cu2+ ও H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্তির প্রবণতা কার বেশি? Cu2+ আয়নের, কারণ Cu2+ আয়ন কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে। এর কারণটা আগের ভিডিওতে বলা হয়েছে। Cu2+ আয়ন কেন ক্যাথোডের আধান মুক্তির প্রবণতা বেশি? যে কপার তড়িৎ সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থান করে।
তো এই হচ্ছে 143 থেকে 144 পাতা পর্যন্ত 145 পাতা পর্যন্ত যে সেটটা রয়েছে তার সমাধান আমরা করলাম। এর পরবর্তীকালে আমরা অন্যান্য সেটগুলোর সমাধান নিয়ে আসবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের ভিডিও তোমরা চাও কিনা পরবর্তীকালে সেটাও জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদেরকে উৎসাহ যোগাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটাকে জানিয়ে দাও। আর অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আমাদের মাধ্যমিক 2021 সংক্রান্ত যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাতে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আর আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।